সংখ্যা যত বাড়বে আলহামদুলিল্লাহ দেশ এবং জাতি ততটাই উপকৃত হবে। আমরা 17.5 বছর একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করেছি। আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে সেই অবস্থা থেকে জাতি সাময়িকভাবে মুক্তি পেয়েছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মুক্তিটা আসে। এর জন্য হয়তো আরো অনেক কিছু আমাদের করার প্রয়োজন হবে। 17.5 বছর পরে একটা অর্থবহ নির্বাচন হবে, জাতি এটা আশা করছে। আমার ব্যক্তিগত মত হচ্ছে নির্বাচন খুবই সুন্দর হয়েছে, কিন্তু ফলাফলটা সুন্দর হয়নি। ফলাফলের ক্ষেত্রে অনেক কিছু করা হয়েছে যেটা অনেকে এখন স্বীকার করছে না। তারপরে আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে এই ধরনের অবস্থায় আমরা কেন এই ফলাফল মেনে নিলাম। আমরা মেনে নিয়েছি দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থকে সামনে রেখে। আমাদের সামনে শুধু বাংলাদেশ নয়, এখন আমরা গ্লোবাল ভিলেজের সিটিজেন। সারা দুনিয়ায় কি ঘটছে সেগুলোর দিকেও আমাদের একটু খেয়াল রেখে চলতে হবে। দুনিয়ার যে সমস্ত জায়গায় একবার গৃহযুদ্ধ শুরু হয়েছে তারা নিষ্কৃতি পাওয়ার কোন পথ খুঁজে পাচ্ছেন না, সেই জায়গা থেকে তারা বের হতে পারছেন না। আমরা যদি 12 ফেব্রুয়ারি এই নির্বাচনকে প্রত্যাখ্যান করতাম, আমাদের আশঙ্কা 13 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতো, এবং এটা এই জাতিকে কোথায় নিয়ে যেত আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা আমাদের আশঙ্কা, নাও হতে পারত। আমরা দেশপ্রেমিক মানুষের দায়িত্ব হচ্ছে যেখানেই সন্দেহ সেটাকে এড়িয়ে চলা। সন্দেহের এই জায়গাটা খুবই তীব্র ছিল। হিসাব নিকাশ স্পষ্ট। আমাদের অবস্থান ছিল গণভোটের হায়ের 68.6% মানুষ ভোট দিয়েছে। এটা পরিষ্কার এই মানুষগুলা কোথায় ভোট দিয়েছে। এবং আপনারা দেখেছেন নির্বাচনের সপ্তাহ দিন আগে গাছে মাসে বাসে ট্রেনে লঞ্চে সর্বত্র আওয়াজ একটাই ছিল, দ্বিতীয় কোনো আওয়াজ ছিল। তাহলে এত মানুষের ভোট গেল কোথায়? এই নির্বাচনের পরে সাধারণ মানুষ যাদের কাছে গিয়েছে বলেছে আপনাদেরকে এত ভোট দিলাম, খায়দায় মজব মোটা হইলো কোটাই বুঝতে পারলাম না। ভোট দিলাম আপনাদেরকে, সরকার গঠন করলো আরেক দল, এটা কেমনে হলো? এবং আপনারা এটা মেনে নিলেন কেন? মানুষের একটা ক্ষোভ আমাদের উপরে ছিল। এরপরে মানুষের এটা বুঝতে আর দেরি হয় না, অল্প দিনের মধ্যে মানুষ বুঝে ফেলেছে যে আমরা কেন মেনে নিচ্ছি। আপনারা দেখছেন সীমান্তে অব্যাহত উত্তেজনা চলতেছে। সীমান্তের ওপার থেকে এমন সব কথাবার্তা উস্কানিমূলক বলা হচ্ছে। আমরা যদি দেশ এবং জাতি হিসেবে প্রত্যেকটা কথার জবাব দিতে যাই, প্রতিদিন একবার যুদ্ধ বেঁধে যাবে। এটা কোন উদ্দেশ্যে করা হচ্ছে এটা বুঝতে এই দেশের মানুষের অসুবিধা হওয়ার কথা না। 2-2বার স্বাধীন হলাম, কিন্তু প্রকৃত স্বাধীনতা পেলাম কি? সবাই বলে যে স্বাধীনতার সুফল এখনো জনগণের ঘরে ওঠেনি। ওঠাবেটা কি? ওঠাবে এদেশের রাজনৈতিক দলগুলো, যারা আমরা কথা বলি কোনো না কোনো দেশ শাসন আমরাই করেছি, দেশ পরিচালনা আমরাই করেছি। এই আমরা কাকে দোষ দিতে চাচ্ছি? আমরা নিজের দোষটা দেখি না কেন? নিজের দুর্বলতা আমরা চিহ্নিত করে এটা দূর করার চেষ্টা করছি না? এটা একটা বিশাল প্রশ্ন। এবারকার সংসদে আমরা গিয়েছি, 2টা শপথ নিয়েছি। আমরা বিবেকের কাছে এবং জনগণের কাছে দায়বদ্ধ, আল্লাহ তাআলার কাছে আমরা দায়বদ্ধ। মানুষকে আমরা কথা দিয়েছিলাম নির্বাচনের ফলাফল যাই হোক আমরা দেশবাসীকে ফেলে কোথাও যাব না, এবং আমাদের অবস্থান হবে দিন এবং দেশের পক্ষে। আমরা সেটাই চেষ্টা করছি। প্রথম দিন সংসদেই আমরা আমাদের অভিপ্রায় জানিয়ে দিয়েছি। আমাদের অবস্থান তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো বীর সকল কাজে আমরা সহযোগিতা করব, কিন্তু মন্দ কোনো কাজের সহযোগিতা তো করবই না, বরঞ্চ প্রতিবাদ। আমরা এই নীতির উপরেই আছি। কিন্তু বাংলাদেশের মানুষ পার্লামেন্ট দেখেছে কিভাবে? 2ভাবে। একভাবে দেখেছে পার্লামেন্টের ভিতরে ডেপুটি স্পিকারকে চেয়ার দিয়ে হত্যা করা হয়, আইন চুরাচিরি হয়, গালিগালাজ করা হয়, ব্যক্তিগত চরিত্র হনন করা হয়, নাচে গাছে গানে ভরপুর হয়। এই একটা দৃশ্য দেখে মানুষ অভ্যস্ত। বিরোধী দল সরকারি দল সেখানে মনে হয় যেন সবসময় একটা যুদ্ধান্তেরই অবস্থায় আছে। আরেকটা অবস্থা হলো যে সরকারি দল যা বলে তাদের যা ইচ্ছা তারা বলার আগে বিরোধী দল এটা সমর্থন করে, যাদেরকে অনুগত বিরোধী দল বলা হয়।
সেরকম দুইটা দল বাংলাদেশে অনুগত বিরোধী দল হিসেবে জনগণের কাছে পরিচিত। আমরা কোনটাই হব না। আমরা সংসদের ভিতরে চরমপন্থা অবলম্বন করব না এবং অধম পন্থা অবলম্বন করব। আমাদের অবস্থান মধ্যম যৌক্তিক, দেশ এবং জাতির স্বার্থে যা প্রয়োজন। আমরা বিরোধী দল হিসাবে জাতিকে দেওয়া আমাদের কথা মেনে চলার চেষ্টা করছি। আমরা এর সাথে বিশ্বাসঘাতকতা করব না। কিন্তু ইতিমধ্যে সরকারি দল জনগণকে দেওয়া ওয়াদা সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। তারাই বলেছিল নির্বাচনের আগে গণভোটের রায় যেদিকে যাবে সেটা আমরা সবাই মানব। গেলেও এখন মানে না কেন? তারা এখন শপথ নেয় না কেন? তারা প্রশ্ন তুলছেন গণভোটের কোন সাংবিধানিক ভিত্তি নেই। আমরা জিজ্ঞেস করেছি সংসদের ভিতরে, এর আগে এটা প্রথম গণভোট নয় বাংলাদেশে, স্বাধীনতার পরে আরো 3টা গণভোট হয়েছে, সেগুলো সাংবিধানিক কোন ভিত্তি ছিল? তখনও সংবিধানে গণভোটের কোন প্রভিশন ছিল? তখন যদি গণভোট হালাল হয়ে থাকে তাহলে এখন হারাম হয়ে থাকে। একই ওয়ার্ডারে 2টা ভোট, সংসদ সদস্য হিসাবে নির্বাচন, সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচন। এটা বুঝ হালাল কিন্তু শুরুয়া হারাম। এটা কোন ধরনের? একে হাঁটিতে পাকানো তরকারির বুঝতো যদি হালাল হয় শুরুয়া হালাল, আর শুরুয়া যদি হারাম হয় তাহলে বুঝতে হয়। হারাম হলে দুটোই হারাম, হালাল হলে দুটোই হালাল। এখন তারা বলছেন যে আমরা নির্বাচন যে কোনো ভাবে করার জন্য জাতিকে আমরা বলছি, আমাদের মনের কথা নয়। আচ্ছা, রাজনৈতিক দলগুলো যদি এরকমই জাতির সাথে স্টান্ট বাজি করে, তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা থাকবে কেন? আর মানুষ যদি আস্থা হারিয়ে ফেলে তাহলে এই দেশ হবে একটা জঙ্গলি দেশ। আমরা বিশ্বে হঠাৎ করে বিএনপির জন্ম হয়নি। 78 সালে জন্ম নেওয়া দল ধীরে ধীরে আজকে এসে দাঁড়িয়েছে এই পর্যায়ে। তারা কেন যে আচরণটা করছে আমরা বুঝতে পারছি। আমরা আশা ছেড়ে দিইনি, আমরা লড়াই চালিয়ে যাব এবং জনগণের এই রায় একবার যদি ব্যর্থ হয়ে যায় এই দেশে পুনরায় কোনোদিন টেকসই হবে না। আমরা টেকসই একটা নিয়মতান্ত্রিক সমাজ চাচ্ছি। আমরা কোনো বিশৃঙ্খলা পছন্দ করি না। আমরা চাই সংসদের ভিতরে সবকিছু সমাধান হবে, কিন্তু সেই সংসদের জায়গাটা যদি সংকুচিত হয়ে যায় তাহলে আমাদের ময়দানে আসা ছাড়া কোনো পথ খোলা থাকে। অথবা আমাদের অবস্থান 2 জায়গায়, আমাদের অবস্থান সংসদে এবং আমাদের অবস্থান রাজপথে। সংসদে যদি সমাধান না হয়, রাজপথে সমাধান হবে। এবং আমরা গভীরভাবে আস্থাশীল জনগণের এই রায় ব্যর্থ হবে না। আমরা এই রায় আদায় করে ছাড়বো, কোনো ছাড় দেব না। যতদিন পর্যন্ত এই রায় বাস্তবায়ন না হয়েছে ততদিন পর্যন্ত আমাদের লড়াই। কেন এই রায়ের জন্য এত লড়াই? আমাদের একটাই, আমাদের সংবিধানে যে সমস্ত অপ আইন থাকার কারণে নির্বাচিত শাসকরা ফেসিবাদী হয়েছে। নির্বাচন হলেই কিন্তু শাসক কিন্তু ভালো হবে এর কোনো গ্যারান্টি নাই। এর প্রমাণ হলো 15.5 বছর সংবিধান ছিল, নির্বাচন হয়েছে তাদের দৃষ্টিতে যতটুকুই হোক, সেই নির্বাচনের মধ্য দিয়ে তো জাতির কল্যাণ আসেনি, বরঞ্চ নতুন নতুন অনেক অপরাজনীতির জন্ম হয়েছে। এটা রাজনীতি না, অপরাজনীতি। আয়না জীবনে মানুষ কবরের মতো একটা জায়গা, কবরের চেয়ে আরো ছোট। ওখানে থাকা, ওখানে খাওয়া, ওখানে গোসল, ওখানে পেশাব, ওখানে পায়খানা, সব চিন্তা করা যায়। 2.5 ফুট আর 5 ফুট একটা এই জায়গার ভিতরে সবকিছু বছরের পর বছর সমাজের মানুষগুলোকে ধরে নিয়ে সেখানে রাখা হয়েছে। কীট পতঙ্গেও তো মানুষ এরকম ভাবে তারা তাই করেছে। আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং যে কি পরিমাণ হয়েছে তার সঠিক হিসাব কারো কাছে। এদেশের দেশপ্রেমিক নেতৃবৃন্দকে তাদের দেশপ্রেমের খেসারত দিতে হয়েছে ফাঁসির কাছে। সমস্যা নেই, তারা আপোষ করেন।
বহু ধরনের ষড়যন্ত্র এবং চাপ প্রয়োগ করা হয়েছিল, দুই একটা উল্টাপাল্টা কথা ব্যবহার হয়েছে, পারেনি, ব্যর্থ হয়েছে। তারা বলেছেন আল্লাহর দিন এবং দেশের জন্য, জাতির জন্য এই মৃত্যু আমাদের গৌরবের মৃত্যু। আমরা কোনো অসৎ লোকের সামনে মাথা নত করবো না। আলহামদুলিল্লাহ জামাতে ইসলামের 5 জন এবং বিএনপির 1 জন, এই 6 জনকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। কোনো সমস্যা নেই, হাসতে হাসতে তারা ফাঁসির টপকার জাতির জন্য। একজন সার্ভাইভার, একজন শুধু বেঁচে ছিলেন, এটি মাজার কোন দলীয় সরকার নেই। নির্দলীয় সরকারের সময় আদালত তার মামলার রায়ে বলেছে তারপর সীমাহীন জুলুম করা হয়েছে, তার অধিকার খর্ব করা হয়েছে। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি যারা এই উপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য। এই ধারা অবিচার যাতে বন্ধ হয় সেটার জন্য। বিচারের দুনিয়া আমরা পাবো কিনা জানি না, পাবো। বিচার পাওয়ার একটা জায়গা আছে, আদালতে আখেরাত যেটাকে বলা হয় শেষ বিচার। এই বিচারে কেউ ফাঁকি দিতে পারবে, এই বিচার আমরা পাবো। সম্মানিত ভাইরা, আমরা চেষ্টা করছি যুক্তির ভূমিকা রাখা। 11 দলের 4টা দল সরাসরি সংসদে নির্বাচিত হয়ে তাদের প্রতিনিধি পাঠানো, কিন্তু যারা পারেননি তারা আমাদের কাছে সম্মান, তাদেরকে নিয়ে আমরা চলবো। আগামী রাজনীতিতে আমরা সবাইকে সম্মান দিয়ে চলব। বিগত নির্বাচনে আমরা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একসাথে যারা নির্বাচন করব সবাই নিজের প্রতীকে নির্বাচন। আমরা কাউকে বলবো না যে এই প্রতীক সবচেয়ে পপুলার, আপনার কাছে আমার তো চলে আসে না, আমরা এটা করিনি। আমরা চেষ্টা করেছি যার যার প্রতীকে তাদের। এরপরে আমাদের একটু স্কোপ যখন এসেছে, আস্তে আস্তে আমরা অ্যাকোমোডেশন করার চেষ্টা করছি। আমাদের 11 জন মহিলা সংসদ সদস্য পাওয়া, এর মধ্যে থেকে 3 জনই আমরা সেট করেছি। আগামীতে যদি আপার হাউস হয় সেখানে আমরা সেট করেছি। শুধু রাজনৈতিক কর্ম, সমাজের যদি বিশিষ্ট কোনো ব্যক্তি থাকেন যাকে আনলে দেশ এবং জাতির উপকৃত হবে, তার জন্য 1-2টা সিট ছেড়ে দিতে আমাদের খুব কাম্য হচ্ছে। আমরা রাজনীতিতে নতুন উদাহরণ সৃষ্টি করছি যে রাজনীতির জন্য সংকীর্ণ মানসিকতা নয়, রাজনীতির জন্য রাজকীয় মন দরকার, মনকে উদার করা দরকার, দেশ এবং জাতিকে ধারণ করা দরকার, সবাইকে সম্মান করা দরকার। কে কোন ধর্মের, কে কোন বর্ণের, আর কে কোন দলের, এটা দেখে যদি রাজনৈতিক নেতারা তাদের নীতি ঠিক করে তাহলে ভুল হবে। সবাইকে মানুষ হিসাবে দেখে মানব জাতিকে কিভাবে সর্বোচ্চ সম্মান দেওয়া যায় সেটাই চিন্তা করে। এই জন্য বিদেশি বন্ধুরা যখন আসে তখন নারী অধিকার, পুরুষ অধিকার এগুলা নিয়ে কথা বলে। আমরা বলি যে না, আমরা তার ঊর্ধ্বে, আমরা মানব অধিকার, আমরা মানবীর সবার অধিকার আমরা নিশ্চিত করি। একটা সেকশনকে নিয়ে যদি আগাই আর একটা সেকশন পিছিয়ে পড়বে। এখানে বয়স যাদের হয়েছে তারা সাক্ষী। আমাদের ছোটবেলা আমরা যখন স্কুলে লেখাপড়া করেছি, কলেজে লেখাপড়া করেছি, তখন পুরা হলটা হাউসফুল হইলো ছেলেদেরকে দিয়ে, একদিকে কোনাকুনি 4-5টা বেঞ্চ বা 2-3টা বেঞ্চ দিয়ে মেয়েরা বসে। এখন সিনারিও কিন্তু তার উল্টা। এখন এই বসার ক্ষেত্রে ছেলেরা এখন মাইনরিটি হয়ে যাচ্ছে। ভালো, সুশিক্ষিত মা তৈরি হলে সুশিক্ষিত জাতি তৈরি হবে, কিন্তু সুশিক্ষিত বাবাও তো। আমরা চাই 2টার ভাষ্য। এই ভারসাম্যটা যখন থাকবে সমাজটা তখন পরিবর্তন। ইমব্যালেন্স কোন সমাজ একশন হবে। এবার বাজেট দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন বাজেটে অনেক কিছু ওয়াইবার এসেছে, এই ট্যাক্স মাপ, ওই ট্যাক্স মাপ, অনেক কিছু। বাজেটের আগে 2টা সেকশনে হাত দিয়েছিল সরকার। একটা হলো যারা ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর, তাদের উপর ট্যাক্স বসাতে গেছে। সমাজ রিয়াক্ট করেছে, এটা থেকে সরকার কোনো ট্যাক্স নেবে না। আর একটা হইল মোটরসাইকেল যারা চালান তাদের উপর একটা বার্ষিক ট্যাক্স। আমরা সাথে সাথে এটার বিরোধিতা করছি। সরকার এটা স্পষ্ট করে নাই,
আমরা জানতে চাইবো যে ট্যাক্স পোষায়, যদি ট্যাক্স পোষায় আমরা অবশ্যই বলবেন ট্যাক্স না আসলে দেশ চলবে। ট্যাক্স আনার জায়গা থেকে বাদ দেওয়ার মুরত নাই, কিল মারার বিষয়। মোটরসাইকেল কারা চালায়? বড় লোকের ছেলে না? বড় লোক যে সে তো 4 চাকার গাড়ি চালায়। মোটরসাইকেল যারা চালান তাদের মধ্যে একটা বড় সংখ্যা এখন তারা বাইকার বলা হয়, যাবে বাইক শেয়ার করে, তাদের তো নুন আনতে পান্তা পায়। অনেকে সীমিত আয়ের কোনো চাকরি বাকরি করে, আবার 2-3 ঘন্টা বাইক চালায়। এটাকে শখে চালায়? পেটের আগুন নিবানোর জন্য, ক্ষুধার আগুন নিবানোর জন্য এই বাইক চালায়। আপনি তার উপর ট্যাক্স বসাই দিন, এটা কোন ধরনের ট্যাক্স? বসান যাদের উপর বসানো। এদেশে আমরা বিশ্বাস করি 1 কোটি মানুষকে ট্যাক্স দেওয়ার মতো আছে, মাত্র 34 লাখ দেয়। যারা দেওয়ার তাদের কাছে নিয়ে যান। আবার দুঃখের বিষয়, মানুষকে 3টা ট্যাক্স দিতে হয়। একটা সরকারি ট্রেজারি, আরেকটা দিতে হয় যারা ট্যাক্স কালেকশন করে তাদের, আরেকটা দিতে হয় চাঁদাবাজদের। ট্যাক্স একটা করে, একটা করলে ট্যাক্সের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। ট্যাক্সের মার্জিন কমায় দেয়, ট্যাক্স কালেকশন বেড়ে যাবে। ট্যাক্স জনগণের কাছ থেকে নিয়ে আবার জনগণকে সেবা দেয়, জনগণ তখন স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স দেবে। ট্যাক্সের জন্য আগে পরিবেশ তৈরি করো, তখন ট্যাক্স পাইতে কোনো সমস্যা হবে না, স্বেচ্ছায় জনগণ ট্যাক্স দেবে। আমাদের দেশের মতো ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন। সমাজে যদি কোনো গরিব দুর্ভাগ্যজনকভাবে মারা যায়, দেখবেন 10 জন দৌড়াইয়া এসে সাথে সাথে এটা সমাধান করে দেবে, ওর দাফনে কোনো সমস্যা হয় না। পাড়ার একজন লোক অসুস্থ হয়ে ক্রিটিক্যালি আছে, সবাই মিলে একটু একটু হাত বাড়াই দেবে। যে সমাজে এই ধরনের মানুষের মানসিকতা আছে, সেই সমাজটাকে আমরা কষ্ট দিব। তাদেরকে কমফোর্ট জোনে আনলেই তো তারা সবকিছু করবে। আপনারা দেখেছেন কেবল বাজেটের উপরে আলোচনা আজকে শুরু হয়, আমি প্রথম দিনটা থাকতে পারলাম না। গতকালকেই আমাদের প্রধানমন্ত্রী এক জায়গায় গিয়ে আমাদেরকে একটা অপবাদ দিয়ে তিনি বললেন যে আমরা নাকি কোথায় মিছিল করে প্রতিবাদ করেছি, তামাকের দাম বাড়ানোর, বিড়ির দাম বাড়িয়েছে, ট্যাক্স বাড়িয়েছে, মদের ট্যাক্স বাড়িয়েছে, এগুলোর আমরা এগুলোর বিরোধ চাই। বাড়ানো কমানোর ব্যাপার কি আছে? অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করেন তিনি বলেছেন অতি ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। অতি ক্ষতিকর যেটা, এটা রাখেন না, নিজেই তো স্বীকার করছেন যে এটা অতি ক্ষতিকর। সেই ক্ষতিকর জিনিসটা শেষ করে দেন, দেখি আমাদের সমাজ চলে কিনা। স্বাস্থ্যে সাশ্রয় হবে। এই সিগারেটের ধূমপানের কারণে প্রতি বছর দেশে প্রায় 2.5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয় সরাসরি শারীরিক। এই মানুষগুলো তো মুক্তি পাবে। মানুষ যখন সুস্থ হবে তখন তার কাজের ক্ষমতা বেড়ে যাবে, সমাজের প্রোডাক্টিভিটি বাড়বে, জিডিপি বেড়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। অসুস্থ হতে হাঁটতে পারি আমরা। প্রধানমন্ত্রী এটা কোথায় পাইলে? আমরা খুঁজে দেখলাম যে এআই দিয়ে আমাদের নামে সমকালের নামে একটা ফটোকার্ড করা হচ্ছে। আচ্ছা, উনি প্রধানমন্ত্রী, ওনার কি তথ্য পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে? ওনার যদি অসুবিধা থাকে তাহলে তো 18 কোটি মানুষের কেউ আর তথ্য পাবে। ফটোকার্ড দিয়ে মিথ্যা এআই দিয়ে বানানো একটা জিনিসকে উনি মার্কেটিং করে। এরকম হলে তো সাইকেলের 2 চাকা একসাথে চলতে পারবে না। কোনো যানবাহন 2 চাকা ছাড়া তো চলে না। সংসদ সরকারি দল বিরোধী দল ছাড়া চলে না। যে সংসদ চলে এই সংসদ জনগণ মানে না। এবারকার এই সংসদ হওয়ার আগে দীর্ঘদিন দেশের বৃহৎ জনগোষ্ঠী সংসদের কোনো কিছু দেখতই, দেখার কোনো দরকারই মনে করত। এখন মানুষ বলে যে এখন আমরা সংসদ দেখা শুরু করেছি। তো সে যে সংসদটা আবার মানুষকে আশার দিকে ফিরাইয়া আনতো, সেই সংসদেই যদি আবার উল্টোপাল্টা কাজ করা হয় আর এখানেও যদি মানুষ হতাশ হয়ে যায়, তাইলে এই সংসদ তো পরিত্যক্ত ঘোষণা করা যাবে। সংসদকে সংসদের মতো পারফর্ম করা যাবে। দেখবেন যে কিছু লোক সংসদে গেছেন, পুরানো আছে। একদিন রুমিন ফারহানা কি বলেছে, তাকে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন হাউসে বসে সংসদ সদস্য। আমি সহ্য করতে পারলাম না, আমি দাঁড়ায় বললাম এটা কি?
এখানে বয়স্ক অনেকে একাধিকবার এই সংসদে এসেছেন, তারাও এই আচরণটা করলেন। এটা কি সংসদীয় আচরণ? আমি এটা নিন্দা জানাই। আজকে কি হলো? আজকে সবকিছুর একটা সীমা থাকা দরকার। সংসদ আর আমরা মমতাজের সংসদ বানাইতেছি। এই সংসদটা হোক দেশপ্রেমিক নেতৃবৃন্দের সংসদ। আজকে একজন দাঁড়াইলেন, দাঁড়াইয়ে উঠিয়া আল্লাহর বিধান পর্দা সম্পর্কে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন। কমন সেন্স কোথায় যায় এই সমস্ত কাণ্ড ঘটাইতে গিয়ে? আমরা চেষ্টা করছি সংসদের ভিতরে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে, কিন্তু প্রেম তো একদিক থেকে হয় না। ভালোবাসা বিনিময় করতে হয় দুই দিক থেকে, এবং মূল দায়িত্ব সরকারি দলে। তাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তারা যদি দায়িত্বশীল আচরণ করে, দেশ জাতি ভালো চলবে, পার্লামেন্ট ভালো চলবে, সরকার টিকে থাকবে, দেশের জন্য ভালো কিছু করতে পারবে। আর যদি চিন্তা উল্টাপাল্টা হয়, কর্ম উল্টাপাল্টা হয়, অ্যাটিচিউড উল্টাপাল্টা হয়, তাহলে একার দায়িত্ব আমরা নিতে পারবো না, এটা সম্ভব। তখন আমাদেরকে ওই পথেই হাঁটতে হবে, যে পথে হাঁটলে ওনাদের হুঁশ ফিরে আসবে। এই জন্য আমি গতকাল বলেছি, হাতে খুব বেশি সময় নাই, গুছান, তাড়াতাড়ি গুছান, সংশোধন হন, পরিবর্তন হন। এই জাতি পরিবর্তন চায়, যুব সমাজ পরিবর্তন চায়। ওই পচা ঘুনে দৌড়া রাজনীতি যুব সমাজ আর দেখতে চায় না। আমরা না হয় গা শোয়া হয়ে গেছি, আমাদের যুব সমাজ ওই গা শোয়া ভাব নিতে চায় না। তারা সত্যি পরিবর্তন চায়। এই জন্য আমরা পরিবর্তনের পক্ষে, এবং সেই পরিবর্তন হোক ইতিবাচক, জনকল্যাণে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে। আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব রক্ষা করা, এখানে কোনো আপোষ নেই। যে যাই বলুন। পরশুদিন একজন রাষ্ট্রদূত পাশের দেশ থেকে এসেছে, এসে তিনি বললেন 2 দেশ এক হয়ে যায়, 140 আর 20 কোটি মিলে 160 কোটি হয়ে যায়। আমি এটার ব্যাখ্যা জানতে চেয়েছি, সাথে সাথে রিয়াক্ট হচ্ছে। আমার ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারকে ওই দূতাবাস থেকে লেখা হয়েছে যে তিনি কেন অহেতুক বিতর্কের জন্ম দিচ্ছে। আমি বললাম, তুমি আবার উত্তর দাও, রিপ্লাই করো, তোমাদের অবস্থান স্পষ্ট করো। এটা অহেতুক নয়, এটা অপরিহার্য, তা জানতে হবে। সরকারি দলের একজন নেতা বসে একটা কথা বলেছেন, তথ্যমন্ত্রী, আমি তাকে সাধুবাদ জানাই। দেশ আমাদের সবার, আমাদের একার না, সবার। আর দায়িত্বটা সরকারি দলের বেশি। তাদের অবস্থান তাদেরকে স্পষ্ট করতে হবে, বাকিদের অবস্থানও বাকিদের স্পষ্ট করা উচিত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নেই। একটু কম খাবো, কম করবো, অসুবিধা নেই, কিন্তু আমার দেশের জমিদারি কাউকে দেব, এটা দেওয়ার কোনো প্রশ্নই নেই। এই জায়গাটায় আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে। এখানে কোনো বিভক্তি দেখতে চাই, কে সরকারি দল আর কে বিরোধী দল, এটাও শুনতে চাই। জাতির স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। এখানে আমাদেরকে অবশ্যই আপোষহীন মনোভাব পোষণ করতে। কোনো কাওয়ার্ড জাতি দুনিয়া কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বীরের জাতি কিন্তু বীরত্বের সাথে বেঁচে থাকে। ইনশাআল্লাহ বাংলাদেশ বেঁচে থাকবে বীরের পাশে। আমরা ব্যর্থ হলে আমাদের আগামী প্রজন্ম ব্যর্থ হবে না, আর আমরাও ব্যর্থ হতে চাই। কেন ব্যর্থ হবে? আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ, আমরা দোয়া করবেন। এই বাজেটে আমাদের কনসার্ন গুলো আমরা তুলে ধরবো। একটা টপ ড্রেসিং করা বাজেট, সবকিছু দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু 2টা ব্যাপারে কোনো দিক নির্দেশনা নাই। এদেশের দুর্নীতি বন্ধ হবে কিনা এবং জনগণ সুশাসন পাবে কিনা, এই 2টার ব্যাপারে এখানে এই বাজেটে কোনো দিগদর্শন নেই। যদি দুর্নীতি বন্ধ না হয় আর ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত না হয়, এই সমস্ত বাজেট কোনো কাজে লাগবে না। জনগণের ব্যক্তি বিশেষের পেট মোটা করবে, কপাল খুলবে, জনগণের কপাল পুড়বে। আমরা চাই বাজেট যাই হয়েছে এটা আমরা আমাদের যৌক্তিক সমালোচনা করব, কিন্তু দুর্নীতি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, আর মানুষকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। লক্ষণ ভালো না। স্বাধীন বিচার ব্যবস্থার জন্য স্বাধীন জুডিশিয়াল সেক্রেটারিয়েট হবে, সরকার নাকচ করে দেবে, কেমনে হবে? আমরা গণরায় কেন আমরা এটার জন্য এত বেশি চাপ দিচ্ছি কেন? ওই চাইটটা যেটার ভিত্তিতে গণভোট হয়েছে, এই চাইটটা হলে ইনশাআল্লাহ কেউ আর মাজা সুজা করে ফ্যাসিস্ট হতে পারবে না। আমরা ফ্যাসিজম চাই না, আমরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই। আল্লাহ সেই বাংলাদেশটা যেন আমাদের
আপনারা কষ্ট করে এসেছেন, আমাদের 20 মিনিট লেট হয়েছে অনিচ্ছা সত্ত্বেও। আমি ক্ষমা চেয়ে নিলাম, ইচ্ছা করে আমরা দেরি করিনি। সবাই দোয়া করবেন। আর সাংবাদিক বন্ধুদেরকে আপাতত বিদায় দিয়ে আমি মন খুলে দুই একটা কথা 11 দলের ভাইদের সাথে বলতে চাই, যেগুলো একান্ত রাজনৈতিক কথা। আপনাদের কোনো একান্ত প্রশ্ন থাকলে করলে খুশি হব। আর যদি আজকে আমাদেরকে খুশি হয়ে বিদায় দিয়ে দেন আপনারা, তা আরো বেশি খুশি হবে। একটা বাড়তি ধন্যবাদ দিয়ে দেবেন। আমি দেখেছেন যে আজকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বাংলাদেশ পুলিশের সাবেক আইজি এনজি 12 জন গ্রেফতার হয়েছেন সংযুক্ত আরব আমিরাত, এবং এটা পুলিশের সাফল্য হিসেবে সংসদে আলোচনা করা হয়েছে। সাফল্য হিসেবে তারা দেখছেন। আমার জানার বিষয়, যেহেতু গ্রেফতার হয়েছে, তাকে সরকার ফিরিয়ে আনার ব্যাপারে কতটুকু উদ্যোগী হবে বলে আপনার মনে হয়? এবং সাথে এটাও করি, আপনি জানেন যে হাদি হত্যার যারা আসামি কলকাতা, তারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন মার্চের 8 তারিখ। তাদেরকে আমরা 3 মাস বা 4 মাসও দেখিনি ফিরিয়ে আনার কোনো উদ্যোগ। এক্ষেত্রে বেনজির আহমদের ক্ষেত্রে আমরা কতটুকু আশ্বস্ত হতে পারি আপনাদের? দেখেন, প্রথম হলো যে এটা আমাদের পুলিশের কৃতিত্ব না, এটা ইন্টারপোলের কৃতিত্ব, এবং এটাই সরকার তার উপরে ইন্টারপোলের অ্যালার্ট জারি করায়নি, এটা প্রিভিয়াস গভর্নমেন্ট করে। কিন্তু এই সরকারের আমলে এসে দুবাইতে ধরা হয়েছে। তারপরে যেই হোক, যত ক্ষমতাধর ব্যক্তি হোক, যদি কেউ দেশ এবং জাতির বিরুদ্ধে অপরাধ সংগঠন করে থাকে, তাকে আইনের আওতায় আনতে হবে। এইটা বাংলাদেশের একটা অ্যাচিভমেন্ট। কিন্তু মূল অ্যাচিভমেন্টটা হবে, আপনার প্রশ্নটাই সঠিক, যদি তাকে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি, বিচারের মুখোমুখি, কারণ এটা কত দূর হবে? হাদি হত্যার হত্যাকারীদেরকে এখনো ফিরে আনা হয়, ফিরিয়ে আনার কোনো লক্ষণও দেখতে পাচ্ছি না। এ নিয়ে কোনো কথাবার্তা নাই, কোনো উদ্যোগ নাই। এখন বেনজির সাহেব ওখানে ধরা পড়েছেন, তিনি কি দুবাই কারাগারে দিন কাটাবেন নাকি বাংলাদেশে আসবেন তার দেশে? এটা নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। আমরা কোনো নেগেটিভ ধারণা, নেতিবাচক ধারণা রাখতে চাই না, আমরা ইতিবাচক ধারণা রাখতে চাই। কারণ তার একটা বিশাল রোল ছিল মানুষকে আয়নাগরে পাঠানোর ব্যাপারে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর ব্যাপারে। তিনি মাস্টার মাইন্ড ছিলেন। এমনকি 5 আগস্টের পরে দেশ থেকে পালিয়ে গিয়েও দেশে অস্থিরতা সৃষ্টির জন্য তার অনেকগুলা অডিও ক্লিপ ফাঁস হয়েছে, তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। সেই রকম মানুষকে তো অবশ্যই এগিয়ে রাখতে হবে। আমরা সংসদে আজকে তো খুব সবাই অভিনন্দিত হয়েছে, ভালো, কিন্তু আসল অভিনন্দন এটা না। আসল অভিনন্দন হবে আইনের আওতায় থাকা এবং বাংলাদেশে। ছোট্ট একটা প্রশ্ন, সীমান্তে ঘুষি নিয়ে ঘটনা ঘটছে এবং দেশের বিভিন্ন সীমান্তে বিষয়টি নিয়ে এক ধরনের উত্তেজনাও চলছে, আপনি নিশ্চয়ই বিষয়টি লক্ষ্য করছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কোনো ধরনের উদ্যোগ কিংবা কোনো ঘোষণা দেখছি না। সেটি কি আপনি দুর্বল পররাষ্ট্রনীতির কারণে এমনটি করছে বলে মনে করবেন? আপনার মন্তব্য? এটা রহস্যজনক। দেখেন, এই ব্যাপারে আমরা সংসদে একটা নোটিশ জমা দিয়েছি। এই নোটিশ জমা দেওয়ার পরে আজকের কার্যতালিকা এটা আলোচ্য বিষয় ছিল, কিন্তু কালকে ওই নোটিশ উল্টো করে আনুষ্ঠানিক আরেকটা নোটিশ দেওয়া হয়েছে যে এটা কার্যতালিকা থেকে উল্টো করা হোক। আমাকে বিভিন্ন দিক থেকে অনুরোধ করা হয়েছে এই আলোচনাটা আপাতত না করার জন্য। আমি করবো, আমাকে যদি নোটিশের ভিত্তিতে না দেন, আমি পয়েন্ট অফ অর্ডার দাঁড়াবো। আমার মুখ যদি বন্ধ করে দেন, আমি ওয়াক আউট করবো। তখন আমি জনগণের পার্লামেন্টে চলে আসবো, যেখানে স্পিকার সাহেবের আমার মুখ দিয়ে রাখবো। এখানে নতুন পররাষ্ট্র নীতি বলি আর যাই বলি কেন, আমাদের এত ভয় কেন? এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য 350 পার্লামেন্ট সদস্যের চাইতে দায়িত্ব কুড়িগ্রাম, নীলফামারী আর লালমনিরহাটের সাধারণ লঙ্গি পরা মানুষের দায়িত্ব তো আমাদের বেশি। সেই মানুষগুলো যদি খালি হাতে বুকের বোতাম খুলে দিয়ে সীমান্তে চলে যেতে পারে বিজিবির সহযোগী হওয়ার জন্য, তাহলে সংসদের ভিতরে আমরা আলোচনা করতে ভয় পাচ্ছি। আমরা বিস্মিত, আমরা এটা ছেড়ে দেব না, আমরা আলোচনা করবো। বিভিন্ন দিক থেকে যে আলোচনার কথা বলছেন, সেটা কি সীমান্ত নিয়ে আলোচনা না করার জন্য আপনাকে বিভিন্ন জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে? হ্যাঁ, এটাই আলোচনা না করার জন্য আমাকে অনুরোধ করা হচ্ছে। আমি তো সেই অনুরোধ মানব না। আমি তো স্বাধীন বাংলাদেশের নাগরিক। আপনি কালকেও চট্টগ্রাম বলেছেন, আজকেও বলেছেন
গণভোটের রায়, জনগণ ভোট দিয়েছে 17 ভাগ মানুষ, 5 কোটি মানুষ, এটা আমাদের সবচেয়ে বার্নিং কিছু মামলা ছিল। আপনি বলেছেন যে আমরা আর্বির সময় দেবো না, ফুল টাইম ফ্রেম দিয়ে দেবেন কিনা দিয়ে, এটা কোনো রায় বাস্তবায়ন না হলে আমরা ইনশাআল্লাহ সূর্য পূর্ব আকাশে উঠে আলো সবাই পেয়ে যাবেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল আমরা শেষ করি। একটা আমার আবার বিমান ধরতে হবে করোনা পরিষেবার বাসায়। পলাশবাড়ি রাম মন্দির ইস্যুতে ভারতীয় চিকেন নেক নিয়ে যে আলোচনাটা হচ্ছে ইদানিং আমাদের যোগাযোগ মাধ্যমে, এই জায়গায় মানে আমাদের বিরোধীদের প্রধান হিসেবে আপনাদের মানে কথাবার্তা কি ধরনের? আমাদের কথাবার্তা যৌক্তিক থাকবে, উত্তেজনা এবং উস্কানি সৃষ্টি হয় এমন কোনো কাজ আমরা মনে নেব না। এটা যেই করুক, এটা যদি মুসলমানরা করে তাও এটা পরিত্যাজ্য, এটা যদি অন্য ধর্মের লোকেরা করে তাও পরিত্যাজ্য। এই দেশ আমাদের সবার, যেটা করলে শান্তি শৃঙ্খলা রক্ষা হবে সেটাই করতে হবে, দায়িত্বশীল আচরণ। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।